1963 সালের কথা ভাবুন। ভারতবর্ষের প্রথম রকেট উড়েছিল একটি পরিত্যক্ত গির্জা থেকে। ভারতবর্ষের মহাকাশ গবেষণার জন্য বাজেট এতটাই কম ছিল যে ছোট সাইকেলে করে বয়ে আনা হয়েছিল সেই রকেটকে। আর আজ ভারতের রকেটগুলি মঙ্গল গ্রহে পৌঁছাচ্ছে, চাঁদে নামছে, আরও মহাকাশের গভীরে পাঠাচ্ছে একের পর এক অভিনব মিশন। আর বাজেট একটা সিনেমার চেয়েও কম। এ যেন বিশ্বজয়ের শেষ নেই। কিন্তু এই যাত্রায় সবচেয়ে বড় যে সমস্ত চ্যালেঞ্জগুলো ইসরোকে পার করতে হচ্ছিল তার অন্যতম একটা হলো জ্বালানি। কারণ মহাকাশযাতে যত জ্বালানি যাবে তত ওজন বাড়বে, আর তাতে উৎক্ষেপণ ব্যয়ও আকাশ ছাড়িয়ে যায়। কিন্তু এবার ইসরোর সমাধান নিয়ে এলো SPT-300, ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক স্পেস ইঞ্জিন, যেটি কিনা মহাকাশযানকে চালাবে মাত্র 5 কিলোওয়াট বিদ্যুৎ দিয়ে, আর জ্বালানিও খরচ করবে প্রায় 6 ভাগের 1 ভাগ। গত সপ্তাহে ইসরোর লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়, যেখানে টানা 41 দিন ধরে অর্থাৎ 1000 ঘন্টা ধরে নিরবিচ্ছিন্নভাবে চলেছে SPT-300 থ্রাস্টারের পরীক্ষা। ভাবুন তো, একটা ইঞ্জিন যার থ্রাস্ট মাত্র 300 মিলিনিউটন, যেটি কিন্তু কল্পনা করতে গেলে একটি কলমের ওজনের সমান, কিন্তু তার ক্ষমতা এতটাই বেশি যে এটি একটি স্যাটেলাইটকে 15 বছর পর্যন্ত নিজের কক্ষপথে স্থির রাখতে পারে। এই পরীক্ষা শুধু সফলই নয়, এটি ইসরোর মুকুটে যোগ করেছে আরও এক বিশ্বজয়ী পালক। এটি ইসরোকে এনে দিয়েছে গ্লোবাল ইলেকট্রিক প্রপালশন ক্লাবের টিকিট, যেখানে সদস্য মাত্র কয়েকটি দেশ: নাসা, USA, রাশিয়া, জাপান, আর তারপরেই ভারতবর্ষ। আর বন্ধুরা, স্টাডিটিউড পরিবারের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব SPT-300 আবিষ্কারের মাধ্যমে ভারতবর্ষের মহাকাশ গবেষণা কী করে বিশ্বের বড় বড় নামি দামি এজেন্সিগুলোকে পেছনে ফেলে দিয়েছে। প্লাজমা থ্রাস্টার ভার্সাস কেমিক্যাল রকেট, আমরা এর সাইড বাই সাইড কম্প্যারিজন দেখে নেব। জ্বালানি দক্ষতা, কেমিক্যাল রকেট যেখানে 1 কেজি জ্বালানিতে 300 সেকেন্ডের থ্রাস্ট তৈরি করে, সেখানে SPT-300 1 কেজি জ্বালানিতে 3000 সেকেন্ডের থ্রাস্ট তৈরি করে, অর্থাৎ প্রায় 10 গুণ বেশি থ্রাস্ট তৈরি করে। মিশনের সময়, কেমিক্যাল রকেটে যেটা মাত্র কয়েক ঘন্টা, আর ইলেকট্রিক প্লাজমা থ্রাস্টারে বছরের পর বছর। প্লাজমা থ্রাস্টারের এফিসিয়েন্সির কথা যদি আমরা বলি, এটি কোনো সাধারণ ইঞ্জিন নয়, এটি যেন এক আণবিক জাদু। আর এই ছোট্ট অ্যানিমেশনের মাধ্যমে আমরা জানব প্লাজমা থ্রাস্টার কিভাবে কাজ করে। স্টেপ 1, এই থ্রাস্টারের ভেতরে জেনন গ্যাস নেওয়া হয়, যা মহাকাশে নিষ্ক্রিয় এবং সহজলভ্য। স্টেপ 2তে হাই এনার্জির ইলেকট্রন দিয়ে গ্যাসটিকে আয়োনাইজ করা হয়, এবং যার ফলে তৈরি হয় প্লাজমা। এইবার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে এই প্লাজমাকে অতি উচ্চ গতিতে নজেল থেকে বের করা হয়, আর এক্ষেত্রে গতি হয় প্রতি সেকেন্ডে 30 কিলোমিটারেরও বেশি। আর এর ফলে কাজে লাগে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ার কিন্তু একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আর এই হাই স্পিডে প্লাজমা নজেল থেকে যখন বের হয়, তারই বিপরীত দিকে তৈরি হয় এক প্রচণ্ড বেগের থ্রাস্ট, আর সেটাই কিন্তু কাজে লাগে এই মহাকাশযানে। এই ইলেকট্রিক প্রপালশনের সুপার পাওয়ারের ফলে স্পেসক্রাফটের আয়ু বেড়ে যাবে। জিও স্যাটেলাইটগুলোর আয়ু এখন মাত্র 10 থেকে 12 বছর, আর SPT-300 এটি বাড়িয়ে দিতে পারে 20 বছর পর্যন্ত। আর এই SPT-300 এর ব্যবহার গভীর মহাকাশের দরজা খুলে দিতে পারে। আদিত্য L1, গগনযান বা এই ধরনের দূরপাল্লার মিশনগুলিতে যেখানে কম জ্বালানিতে বেশি পেলোডের দরকার পড়ে, সেখানে ব্যবহার করা যেতে পারে এই SPT-300 এর প্লাজমা থ্রাস্টার। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কক্ষপথের মৃত্যু এড়ানো, অর্থাৎ স্যাটেলাইটগুলো মিশন শেষে স্বয়ংক্রিয়ভাবেই গ্রেভওয়ার্ড অরবিটে চলে যাবে, যেক্ষেত্রে মহাকাশের আবর্জনা কমবে। তো ইসরো কিভাবে এই মিশন জয় করলো? এই সাফল্য অত সহজে আসেনি। প্লাজমা থ্রাস্টার বানাতে ইসরোকে অনেকগুলো জিনিসের মোকাবেলা করতে হয়েছে। তার মধ্যে প্রথম এবং একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল চ্যালেঞ্জ ছিল হিট ম্যানেজমেন্ট। প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্লাজমা ধারণ করার জন্য বিশেষ সিরামিক চেম্বার ডিজাইন করতে হয়েছিল। ম্যাগনেটিক নজেল, প্লাজমা নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী রেয়ার আর্থ ম্যাগনেটের ব্যবহার করতে হয়েছে। আর সোলার প্যানেল থেকে আসা অস্থির ভোল্টেজকে থ্রাস্টারের ব্যবহারযোগ্য করে তোলাও ছিল একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কিন্তু ইসরো যেমন কখনো হার মারেনি,
যারা একটা সিনেমা তৈরির থেকে কম খরচে মঙ্গলযান মিশন করে দিতে পারে তাদের কাছে এই বাধাগুলো যেন কোনো বাধাই নয়। ইসরো এজন্যই বিখ্যাত। ভারতের মহাকাশ কূটনীতি বাণিজ্য থেকে ভূ রাজনীতিকে বদলে যাচ্ছে। SPT-300 শুধু প্রযুক্তি নয়, এটি ভারতের জন্য একটি জিওপলিটিক্যাল হাতিয়ার। প্রতি বছর বিশ্বে প্রায় 200টিরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপিত হয়। ইসরো এখন অফার করতে পারবে লং লাইফ স্যাটেলাইট, যার দাম প্রতিযোগিতার চেয়ে ন্যূনতম 30% কম হবে। আর এর সাথে এই SPT-300 নতুন নতুন মিশনের দরজা খুলে দেবে। চাঁদের সাউথ পোলে স্থায়ী স্টেশনই হোক বা মঙ্গলে হিউম্যানয়েড রোবটই হোক, সবই এখন সম্ভব হবে ইসরোর দ্বারা। স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা যদি আমরা বলতে চাই, তবে কোয়াড অন্তর্ভুক্ত দেশ যেমন USA, জাপান, অস্ট্রেলিয়ার সাথে যৌথ মিশনে ভারত হবে প্রোপালশনের নেতা। SPT-300 এর পরের সংস্করণ হবে SPT-500, যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ইসরো, যার থ্রাস্ট হবে 500 মিলিনিউটন। আর এর মাধ্যমে 2030 সালের মধ্যে ইসরো পরিকল্পনা করছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভারতীয় মডিউলের সংযুক্তি, ভেনাস মিশনে ইলেকট্রিক প্রোপালশনের ব্যবহার আর স্পেস ট্রাক বানানো, যা পুরনো স্যাটেলাইটগুলোকেও মেরামত করতে পারবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই প্রযুক্তি কি ভারতকে মহাকাশের সুপার পাওয়ার বানাতে পারবে? কমেন্টে লিখুন SPT-300 আর আপনার ভবিষ্যৎবাণী। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রযুক্তির এই জয়গান পৌঁছে দিন প্রত্যেকটি বাঙালির, প্রত্যেকটি ভারতবর্ষের স্ক্রিনে। জয় হোক বিজ্ঞানের, জয় হোক মানবতার, আর হ্যাঁ, জয় হোক ভারতবর্ষের।